হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আরডিএ অ্যান্ড ফুড রিকোয়ারমেন্টস অফ স্কুল গোয়িং চিলড্রেন, যেই সব বাচ্চারা স্কুল যায় সেই বাচ্চার এজের, যেটা হলো 7 to 12 ইয়ার্স। তাহলে স্টার্ট করা যাক। প্রথমেই দেখো কি বলছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টে, না ডিউরিং দিস pre-adolescent period, on an average children grow 6 to 7 centimeter in height and 1.5 to 3 kgs in weight every year। তাহলে প্রত্যেক বছর এই 7 থেকে 12 বছর বয়সে প্রত্যেক বছর একটা বাচ্চা 6 থেকে 7 সেন্টিমিটার লম্বায় বাড়ে এবং 1.5 থেকে 3 কেজি তার ওজনের বৃদ্ধি হয়। ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরিটি অফ ভেরিয়াস অর্গানস অ্যান্ড টিস্যুস টেক্স প্লেস ডিউরিং দিস টাইম। এই সময় কি হয় না, অনেক বেশি পরিমাণে ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ অর্গানস হয়। ঠিক আছে, নানা রকম অর্গানস এবং টিস্যুস যেগুলো বডিতে, সেগুলো অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয় এই পিরিয়ডটাতে। তো দেখো এইখানে আমরা 2020 ICMR অনুযায়ী রিভাইজড ভার্সন 2024-এ যেটা বেরিয়েছে সেই অনুযায়ী ডায়েট আরডিএ চার্টটা এখানে আমরা দেখে নিই একবার, কার কতটা কি নিউট্রিয়েন্ট লাগে। তো দেখো এখানে প্রথমেই দেখবে 3টে কলাম আছে, একটা হলো 7 to 9 ইয়ার্সের জন্য এবং নেক্সট দুটো হলো 10 to 12 ইয়ার্সের বয়েজ এবং গার্লসদের আলাদা আলাদা। এর কারণ হলো একটা বাচ্চার 9 ইয়ার্স অবধি ইরেসপেক্টিভ অফ সে মেল না ফিমেল একই নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস থাকে, কিন্তু আফটার 9 ইয়ার্স এই রিকোয়ারমেন্টটা অ্যাকর্ডিং টু দেয়ার জেন্ডার ডিফারেন্ট হয়ে যায় ডিউ টু ডিফারেন্ট ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, এরপরে প্রথমেই কি দেখছি না আমরা এনার্জি কি না 7 to 9 ইয়ার্সের জন্য 1700 কিলো ক্যালোরিজ লাগে, সেখানে 10 to 12 ইয়ার্সের বয়েজদের জন্য লাগে 2220 কিলো ক্যালোরিজ আর গার্লসদের লাগে 2060 কিলো ক্যালোরিজ। এরপর কি না প্রোটিন 7 থেকে 9 ইয়ার্সের বাচ্চাদের জন্য লাগে 23, সেখানে 10 থেকে 12 ইয়ার্সের ছেলেদের লাগে 32 আর 10 থেকে 12 ইয়ার্সের মেয়েদের লাগে 33 গ্রাম। ফ্যাট 7 থেকে 9 ইয়ার্সের লাগে 30 গ্রাম আর 10 থেকে 12 ইয়ার্স বয় এবং গার্ল দুজনাকারই লাগে 35 গ্রামস করে। কার্বোহাইড্রেট 7 থেকে 9 ইয়ার্সের লাগে 26 গ্রাম, বয়েজদের লাগে 10 থেকে 12 ইয়ার্সের বয়েজদের লাগে 33 গ্রাম আর 10 থেকে 12 ইয়ার্সের গার্লসদের লাগে 30 গ্রাম। ক্যালসিয়াম 7 থেকে 9 ইয়ার্সের লাগে 650 মিলিগ্রাম, সেখানে 10 থেকে 12 ইয়ার্সের বয়েজ এবং গার্লস দুজনাদেরই লাগে 850 করে। আয়রন 7 থেকে 9 ইয়ার্সে লাগে 15 মিলিগ্রাম, 10 থেকে 12 ইয়ার্স বয়েজদের লাগে 16 মিলিগ্রাম, কিন্তু 10 থেকে 12 ইয়ার্স গার্লসদের লাগে 28 মিলিগ্রাম। এবং এই এক্সট্রা আয়রন রিকোয়ারমেন্টটা হলো ফার্দার অ্যাডোলেসেন্টে পিরিয়ডে যখন মেয়েদের বেশি আয়রন রিকোয়ারমেন্ট হয় তখন যাতে আয়রনের শর্টেজ না হয় তার জন্য স্টোর করা হয়। এরপর দেখো থায়ামিন 7 থেকে 9 ইয়ার্সের জন্য 1.1 mg, 10 থেকে 12 ইয়ার্স বয়েজদের জন্য 1.5 mg আর গার্লসদের জন্য 1.4 mg। রাইবোফ্লাভিন 7 থেকে 9 ইয়ার্সদের জন্য 1.6 mg, 10 থেকে 12 ইয়ার্সের বয়েজদের জন্য 2.1 mg আর গার্লসদের জন্য 1.9 mg। নায়াসিন
7 থেকে 9 ইয়ার্সদের 11 mg লাগে, 10 থেকে 12 ইয়ার্স বয়েজদের 15 mg আর গার্লসদের 14 mg করে লাগে। ফোলেট 7 থেকে 9 ইয়ার্সের এজে 170 মিউগ্রাম লাগে, বয়েজ অফ 10 to 12 ইয়ার্সের লাগে 220 মিউগ্রাম আর গার্লসদের লাগে 225 মিউগ্রাম। ভিটামিন সি 7 থেকে 9 ইয়ার্সে 45 mg লাগে, সেখানে 10 থেকে 12 বছরের বয়েজদের লাগে 55 আর গার্লসদের লাগে 50। ভিটামিন এর ক্ষেত্রে 7 থেকে 9 ইয়ার্সে 630 মিউগ্রাম লাগে, 10 থেকে 12 ইয়ার্স বয়েজদের 770 যেখানে লাগে, গার্লসদের লাগে 790। ভিটামিন ডি 3টে গ্রুপেরই ক্ষেত্রে লাগে 600 IU। এবার দেখো এখানে কি বলছে, হাইয়ার রিকোয়ারমেন্টস অফ ডায়েটারি ফাইবার ইজ সাজেস্টেড ইন দিস প্ল্যান। এই সময় ডায়েটারি ফাইবারেরও রিকোয়ারমেন্ট অনেকটা হাই লাগে। কি বলছে না 29 mg ফর 7 to 9 ইয়ার্স আর 33 ফর 10 to 12 ইয়ার্স বয়েজ আর 30 ফর গার্লস। ঠিক আছে, এইটা হলো নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের চার্ট, যেটা আমাদেরকে মোটামুটি ভালো মতন একটু মুখস্থ রাখতে হবে, স্পেশালি এনার্জি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং কিছু কিছু ভিটামিনস। এরপর কি বলছে না ফ্যামিলি মিলস। এই যে প্রি স্কুল চিলড্রেন্স, এদের জন্য খাবারের হ্যাবিট বা তারা কি খাবে বা কি খেতে শিখবে, এইটা অনেকটাই নির্ভর করছে তার আশেপাশের সারাউন্ডিংয়ের উপর, স্পেশালি ফ্যামিলি। তাই ফ্যামিলির মধ্যে কী ধরনের মিল খাওয়া হচ্ছে, কি এনভায়রনমেন্টে মিল খাওয়া হচ্ছে, এইগুলো অনেকটা প্রভাব ফেলে তাদের খাওয়ার হ্যাবিটের মধ্যে। ঠিক আছে, তো এই ফ্যামিলি মিলস তাই খুব ইম্পর্ট্যান্ট একটা প্রি স্কুল বা 7 to 12 ইয়ার্সের বাচ্চার ইটিং হ্যাবিট ফরমেশন করার জন্য। কি বলছে না ফ্যামিলি ডিনার্স প্রমোট হেলদি ইটিং হ্যাবিটস অ্যান্ড বেটার ফুড চয়েসেস। তাহলে কি না ফ্যামিলি ডিনার, একসাথে যখন ফ্যামিলি ডিনার করে একটা বাচ্চার হেলদি ইটিং হ্যাবিটস তৈরি হয় এবং বেটার ফুড চয়েসেস সে করতে পারে, বিকজ ফ্যামিলিতে যেরকম খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তারা দেখে তারা শেখে। দে ক্রিয়েট আ রিল্যাক্সড এনভায়রনমেন্ট ফর ওপেন কমিউনিকেশন। এবং শুধু তাই নয়, ফ্যামিলি মিলস একটা রিল্যাক্সড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, মানে একসাথে যখন মা বাবা বাচ্চা এবং ফ্যামিলির বাকিরা একসাথে যখন খাওয়া দাওয়া করে তখন একটা খুব শান্তি এবং ওপেন কমিউনিকেশন করার একটা স্পেস ক্রিয়েট হয়, যেখানে সবাই খাবার দাবারও যেরকম খায় একসাথে, তার সাথে সাথে নিজেদের থটস শেয়ার করা বা হ্যাপিনেস শেয়ার করারও একটা অপরচুনিটি ক্রিয়েট করে, যার ফলে একটা বাচ্চার গ্রোথে সাইকোলজিক্যাল গ্রোথকেও অনেকটা হেল্প করে সেটা। Turning off TV helps family members focus on meal and conversation. এবার কি বলছে না টিভি খাওয়ার সময় অফ রাখলে কি হয় না ফ্যামিলি মেম্বার্সদের খাবারের উপর ফোকাসটা বেশি হয় এবং কনভারসেশনের উপর ফোকাসটা বেশি হয়, যার ফলে একটা ফ্যামিলি বন্ডিং এবং সাইকোলজিক্যাল গ্রোথে বাচ্চাদের হেল্প হয়। These meals help children and adolescents adapt balanced diet and learn table manners. এই যে ফ্যামিলি মিলস বা একসাথে ফ্যামিলি বসে খাওয়ায় চিলড্রেন এবং অ্যাডোলেসেন্টদের মধ্যে কী গ্রো করে না হেলদি ইটিং হ্যাবিটস বা ব্যালেন্স ডায়েট খাওয়ার একটা প্রবণতা হয়, এবং তার সাথে কি হয় না দে লার্ন টেবিল ম্যানার্স, কীভাবে খাওয়া যায় সেই টেবিল ম্যানার্সগুলো একটা বাচ্চা এই ফ্যামিলি মিল টাইমেই শেখে। অ্যাডাল্ট অ্যাক্ট অ্যাজ রোল মডেল ডিউরিং ফ্যামিলি মিলস। এবং এই পুরো ব্যাপারটাই
যে একটা বাচ্চা কি শিখবে সেটা পুরোটাই নির্ভর করে তাই সেই ফ্যামিলির অ্যাডাল্টসদের ওপর। সেই অ্যাডাল্টসরা একটা এক্সাম্পল সেট করে বাচ্চাদের বা অ্যাডোলেসেন্টদের জন্য একটা রোল মডেল হিসাবে, যাতে তারা সাইকোলজিক্যালিও অনেক বেটার ডেভেলপ করতে পারে এবং তাদের মিল প্ল্যানও বা ইটিং হ্যাবিটসও অনেকটা বেটার হয়। এরপর দেখো বলছে ইম্পর্টেন্স অফ ব্রেকফাস্ট। আমরা ইম্পর্টেন্স অফ ফ্যামিলি মিল পড়লাম, এবারে বলছে ব্রেকফাস্টের কি ইম্পর্টেন্স এই টাইম স্প্যানটাতে। বলছে ব্রেকফাস্ট ইজ ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ফর স্কুল চিলড্রেন। ইট ব্রেক্স দ্য ফাস্ট to the sleep hours and prepare children for problem solving and memory span in the learning period of school। বলছে কি না তাহলে ব্রেকফাস্টটা খুব একটা ইম্পর্টেন্ট একটা মিল অফ দ্য ডে, যেটা একটা বাচ্চার জন্য, এই স্কুল গোয়িং বাচ্চাদের জন্য খুব প্রয়োজনীয়। কারণ এটা হলো ঘুম থেকে উঠে একটা বাচ্চার ফার্স্ট খাবার, যেটা কিনা কি শুধুমাত্র সে পেট ভরানোর জন্য খায় না, এই খাবারটা এই বাচ্চাটাকে স্কুলে গিয়ে প্রবলেম সলভ করা, লার্ন করা, মেমোরাইজ করা, অ্যাক্টিভিটি করা, যা যা সে কাজ করছে সব কিছুর জন্য তাকে প্রিপেয়ার করে এবং তাকে নিউট্রিয়েন্ট প্রদান করে। Children who skip breakfast do not make up nutrient and energy deficit later in the day. Children who skip breakfast, যারা ব্রেকফাস্ট স্কিপ করছে, তারা do not make up for the nutrient and energy deficit later in the day। যেই বাচ্চারা ব্রেকফাস্টকে স্কিপ করে তাদের যে সকালে উঠে ব্রেকফাস্ট না খাওয়ার জন্য যে পুষ্টির ঘাটতিটা তৈরি হচ্ছে, সেটা সারা দিনে আর পূরণ করার সম্ভব হয় না। এবং তার ফলে কি হয়, দে টেন্ড টু পারফর্ম মোর পুয়ারলি অন টেস্টস অফ কগনিশন দেন দোজ হু ইট ব্রেকফাস্ট। যার ফলে কি হয়, তার সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল দুটো অ্যাক্টিভনেসই অনেক কমে যায় এবং তার খাবার ব্রেকফাস্ট না করার জন্য বা ব্রেকফাস্ট ঠিকঠাক না করার জন্য তার বডি এনার্জিও অনেক কম হয়, যার ফলে সে অনেক বেশি পুয়ারলি পারফর্ম করে ফিজিক্যালিও এবং কগনিটিভলি, মানে ব্রেনের ক্ষেত্রে, বিকজ তাদের ব্রেন অনেক টায়ার্ড হয়ে থাকে ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্টস না পেয়ে সকালবেলা, এবং যার ফলে একটা ল্যাথার্জি বা একটা দুর্বলতা বা টায়ার্ডনেস তাদের মধ্যে সবসময় থেকে যায়। ইট ইজ নট ইনাফ ফর চিলড্রেন টু হ্যাভ জাস্ট আ গ্লাস অফ মিল্ক। সকালবেলায় শুধু এক গ্লাস দুধ খেয়ে বাচ্চা স্কুলে চলে যাবে, সেটা তার শরীরের জন্য ইনাফ নয়। An ideal breakfast should have at least 3 to 5 foods from basic 5 food groups। তো কি বলছে, যে ঠিকঠাক ব্রেকফাস্টের মধ্যে যে বেসিক 5 ফুড গ্রুপস আছে, মানে সিরিয়াল, পালসেস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলসের এই যে একটা কম্বিনেশন, কার্বোহাইড্রেট প্রোটিনের যে একটা কম্বিনেশন অফ অল গ্রুপস অ্যান্ড অল নিউট্রিয়েন্টস, এটার একটা মিক্সড কম্বিনেশন লাগবে ব্রেকফাস্টটাকে ঠিকঠাক বানানোর জন্য। বলছে তারপর কি বলছে না, বেনিফিটস অফ ইটিং ব্রেকফাস্ট। এই যে আমরা এখানে পড়লাম, এইটারই আরও বেটারভাবে বেনিফিটস কী সেগুলো একটু জেনে নিই। বলছে কি না, বেটার কগনিটিভ ফাংশন অ্যান্ড অ্যাকাডেমিক পারফরমেন্স। ব্রেকফাস্ট খেলে রেগুলারলি কি হয় না, বেটার কগনিটিভ ফাংশন হয় আর বেটার অ্যাকাডেমিক পারফরমেন্সেস হয়। ইমপ্রুভ স্কুল অ্যাটেনশন। বাচ্চারা যখন ব্রেকফাস্ট ঠিকঠাক করে স্কুলে যায়, তাদের স্কুলের অ্যাক্টিভিটিস এবং স্টাডিজের মধ্যে অ্যাটেনশনটা অনেক বেশি থাকে। এনহ্যান্সেস মাইক্রোনিউট্রিয়েন্ট প্রোফাইল। একটা বাচ্চার যে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রোফাইল, মানে ভিটামিনস অ্যান্ড মিনারেলসের যে প্রোফাইলটা, সেটাও ঠিকঠাক থাকে। লোয়ার বডি মাস ইন্ডেক্স। কি বলছে না, বডি মাস ইন্ডেক্সটা
লোয়ার হয়। বেটার সাইকোলজিক্যাল ওয়েলবিং, ডিসিপ্লিন অ্যান্ড বিহেভিয়ার। তার সাথে কি হয়, যেসব বাচ্চারা ব্রেকফাস্ট ঠিকঠাকভাবে করে তাদের সাইকোলজিক্যাল একটা ওয়েলবিং বেটার হয়, অনেক বেশি ডিসিপ্লিনড হয় এবং বিহেভিয়ারও অনেক বেটার হয়। তারপরে কি বলছে না, রিডিউসেস অ্যাগ্রেশন অ্যান্ড সাসপেনশনস। তারপরে কি বলছে, তাদের একটা যেই বিরক্তিভাগ বা একটা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও অনেকটা কমে যায়। তারপর কি বলছে, মেকিং হেলদি চয়েসেস। children grow up as children grow up, they become more independent about choosing their food. ঠিক আছে, কি বলছে, যত চিলড্রেন গ্রো করে তত তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় নিজেদের ফুড চয়েস নিয়ে। চিলড্রেন ক্যান বি মেড হেল্পফুল চয়েসেস বাই, তো এই যে নিজেরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় ফুড চয়েসে, এইটাকে, যে এই ফুড চয়েসটা যাতে হেলদি ফুল হয় সেটার জন্য কি কি করা যেতে পারে, সেটা হলো বিইং আ রোল মডেল। প্রথমেই যেটা করতে হবে না, প্যারেন্টসদের বাচ্চাটার রোল মডেল হতে হবে। মানে প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বার্স যদি হেলদি ইটিং হ্যাবিট রাখে তাহলে সেই দেখে বাচ্চাও হেলদি ইটিং হ্যাবিট শিখবে। মেকিং দেম প্লান্ট ভেজিটেবলস অর ফ্রুট ট্রিজ, চিলড্রেন টেক প্রাইড ইন ইটিং ফুডস দ্যাট দে হ্যাভ গ্রোন। এইটাও একটা খুব হেল্পফুল সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটি। সেটা হলো একটা বাচ্চাকে তার ঘরের গার্ডেনে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যখন প্লান্ট করা হয় তাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন তার করানো দরকার। কারণ কি বলছে না, চিলড্রেন টেক প্রাইড ইন ইটিং ফুডস দে গ্রো। তো কি হবে না, সে যখন পরবর্তীকালে সেই সবজিগুলো খাবে তার মধ্যে একটা ভালো লাগা এবং একটা প্রাইড কাজ করবে, গর্ব কাজ করবে যে এই সবজিগুলো গ্রো করতে সে নিজে হেল্প করেছে। ঠিক আছে, তাই সেই খাবারটা খেতে অনেক বেশি আগ্রহী হবে। টেক দেম টু ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট। এরপর কি বলছে, ঘরে প্লান্ট তো গ্রো করা একটা স্টেপ হতেই পারে, তার সাথে সাথে বাজারে যখন প্যারেন্টসরা যাবে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটে, তখন তাই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত যাতে তাদের এই ভেজিটেবলস বা ফ্রুটস দেখে তাদের ইন্টারেস্ট বাড়ে খাওয়ার প্রতি। অ্যালাউ দেম টু প্ল্যান দ্য মেনু উইথ দ্য হেল্প অফ ফুড গাইড পিরামিড। তো কি বলছে না, ফুড গাইড পিরামিড অনুযায়ী তাদের নিজেদেরকে মেনু প্ল্যান করতে ইনভলভ করো। কি সে খাবে সেই মেনুটা প্ল্যানিং করার সময় একটা বাচ্চাকে যদি ইনভলভ করা হয় এবং তাকে যদি ঠিকঠাকভাবে গাইড করা হয় একটা ফুড পিরামিড অনুযায়ী, যে কি খাবার খাবে, কোন খাবারে কি ভালো তার জন্য, এটা যদি তাকে বোঝানো যায় তাহলে সে অনেক বেশি এনথুজিয়াস্টিক হয়ে পরবর্তীকালে নিজের বানানো মেনু প্ল্যানটা সে ইনটেক করে। তারপরে কি বলছে, এনকারেজিং দেম টু কুক সিম্পল রেসিপিস, দে আর মোর লাইকলি টু ইট ফুড দ্যাট দে প্রিপেয়ার। আস্তে আস্তে একটা বাচ্চা যখন বড় হয় তখন তাকে কুকিংয়ে সবসময় হালকা হালকা এনকারেজ করা দরকার, বা অ্যাটলিস্ট কুকিং অ্যাসিস্ট করতে, কুকিংয়ে সাহায্য করতে তাদেরকে ইনভলভ করা দরকার। বিকজ কি না, সেম সাইকোলজিক্যাল একটা এফেক্ট, যে নিজের বানানো খাবার খেতে একটা বাচ্চা অনেক বেশি এনথুজিয়াজম বোধ করে। প্রি পোর্শনিং ক্যান হেল্প ইন প্রিভেন্টিং ওভার অর আন্ডার ইটিং। কি বলছে না, প্রি পোর্শনিং মানে আগের থেকে কতটা খাওয়ার একটা বাচ্চার প্রয়োজন সেটা যদি মাপা যায় বা মেপে রাখা যায়, সেটা কি করে না, ওভার ফিডিং বা আন্ডার ফিডিং দুটোই প্রিভেন্ট করে। মানে সাপোজেডলি একটা
বাচ্চা 7 to 9 ইয়ার্সের বাচ্চার যদি সাপোজ এক্স গ্রাম অফ সিরিয়ালস খেতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি সেটা আগের থেকে প্রি পোর্শন সেই এক্স গ্রাম অফ সিরিয়ালস আমরা যদি ধরে রাখি তার জন্য, তাহলে সেটা ইজি হয় তাকে খাওয়ানোর, কারণ তাহলে তারকে ওভারফিডও করা হচ্ছে না এবং তাকে আন্ডারফিডও করা হচ্ছে না, যার ফলে সে ম্যালনারিশডও হবে না কিংবা ওবেসও হবে না। তারপর কি বলছে, অ্যাপ্রিসিয়েট ওয়েন চিলড্রেন মেক হেলথফুল ফুড চয়েসেস। তার সাথে কি বলছে না, আমরা সবাই জানি যে পজিটিভ রিইনফোর্সমেন্ট করা বা প্রশংসা করা কোনো কাজের জন্য সবসময় বাচ্চাদের এনকারেজ করে। তো সেরকমই একটা বাচ্চা যখন কোনো ফুড চয়েস ঠিকঠাকভাবে করছে, তখন তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, যাতে সে এরকম স্টেপস ফার্দার নেয়। স্টক নিউট্রিশিয়াস রেডি টু ইট স্ন্যাক্স অনলি অ্যাট হোম। কি বলছে তার সাথে না, ঘরে যেই রেডি টু ইট স্ন্যাক্সগুলো তৈরি করে মাদের বা প্যারেন্টসদের রাখা উচিত, সেটা সবসময় হেলদি হওয়া উচিত। কোনো আনহেলদি স্ন্যাক্স ঘরে একটা বাচ্চার হাতের কাছে কখনোই রাখা উচিত নয়, এবং প্রত্যেকটা স্ন্যাকই হোমমেড এবং ফ্রি অফ আনহেলদি আইটেমস হওয়া উচিত। তারপর কি বলছে এরপর, প্যাকড লাঞ্চ। দ্য প্যাকড লাঞ্চ ইজ আ লাঞ্চ that is packed in tiffin box to be eaten by the children while in school. আমরা তো ব্রেকফাস্টের ব্যাপারে জানলাম যে এটা খেয়ে একটা স্টুডেন্ট যায়, কিন্তু শুধু ব্রেকফাস্ট খেলেই তো হয় না, স্কুলে গিয়ে যেই খাবারটা একটা বাচ্চা খায় বাট যেটা সে টিফিনে প্যাক করে নিয়ে যায়, সেটাও তার ডেলি রিকোয়ারমেন্টসের একটা খুব ইম্পর্ট্যান্ট অংশ, ঠিক আছে? এবং এটাকেই বলে প্যাকড লাঞ্চ। প্যাকড লাঞ্চ হ্যাজ বিকাম আ নেসেসিটি ফর স্কুল গোয়িং চিলড্রেন। এই প্যাকড লাঞ্চটা স্কুল গোয়িং চিলড্রেন্সের জন্য একটা নেসেসিটি, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাদের থ্রু আউট ডে অ্যাক্টিভিটি করার জন্য, যাতে তারা ঠিকঠাকভাবে অ্যাক্টিভিটি করতে পারে, ল্যাথার্জি না ফিল করে, টায়ার্ড না ফিল করে, তার জন্যে তাদের লাঞ্চ নিয়ে যাওয়াটা খুবই দরকার হয়ে পড়ে। টেকিং লাঞ্চ ফ্রম হোম নিডস লিটল এফর্ট বাট হেল্পস ইন মেনটেনিং গুড হেলথ। এবারে কি বলছে, এই যে লাঞ্চটা, এটা যদি কেউ ঘর থেকে নিয়ে যায় তাতে হয়তো একটু এফর্ট লাগে, কিন্তু গুড হেলথ মেনটেন করতে সাহায্য করে। মানে বাইরে থেকে কিছু কিনে খাওয়ার থেকে একটা বাচ্চাকে যদি তার মা ঘর থেকে একটা নিউট্রিশিয়াস খাবার বানিয়ে দেয়, সেটা হয়তো একটু বেশি কাজ সাপেক্ষ, একটু বেশি সময় সাপেক্ষ হয়, কিন্তু বাচ্চার ফুড হেলথের ব্যাপারে, ফুড হ্যাবিটের ব্যাপারে সেটা অনেক বেশি বেটার। Carrying food from home is less expensive, more convenient, more hygienic and meet individual requirement. তার সাথে সাথে কি বলছে যে এই যে ফুড রিকোয়ারমেন্টস, এইটা লেস এক্সপেন্সিভ যদি ঘর থেকে নিয়ে যায়, অনেক বেশি কনভিনিয়েন্ট, অনেক বেশি হাইজেনিক, আর ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্টসের অনুযায়ী সে খাবারটা নিয়ে যেতে পারে। এখানে কিছু কিছু সাজেস্টেড প্যাকড লাঞ্চেস, সেটা আমরা লাঞ্চের ব্যাপারে আমরা জেনে নেব। সেটা হলো, ফার্স্টলি দেখো, সাপোজ ভেজিটেবল স্টাফ পরাঠাস অ্যান্ড কার্ড, চাপাটি, ডাল, সালাড, ডাল paratha with green leafy vegetables, vegetable pulao, boiled egg or curd and fruit, cheese or paneer sandwich and fruit, idli, chutney and green salad, তো এই এক্সেট্রা। তো এই প্রত্যেকটা প্যাকড লাঞ্চের অপশনসেই একটা জিনিস কমন, সেটা হলো ইট কন্টেন্স
all the required nutrients like carbohydrate, protein, fat, vitamins and minerals. Means it is a nutritious complete plate. এবার কি বলছে, ডায়েট রিলেটেড প্রবলেমস। তো এই যে স্কুল গোয়িং চিলড্রেন্স, এদের মধ্যে যেই খাবার রিলেটেড যেসব ডায়েট রিলেটেড প্রবলেমসগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা এরপর একটু জানবো। প্রথমে কি বলছে না, ফিডিং প্রবলেম। স্কুল চিলড্রেন অফেন ইট ফিউয়ার ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, প্রেফার ফাস্ট আনহেলদি ফুড। এই সময়ে বাচ্চারা খুব আনহেলদি ফুড প্রেফার করে, ভেজিটেবলস বেশি প্রেফার করে না। Stress, lack of time or improper guidance may lead to poor food habits. কি বলছে না, স্ট্রেস, চিন্তা, ল্যাক অফ টাইম, সময়ের অভাব এবং ঠিকঠাক গাইডেন্স না পেলে তাদের ফুড হ্যাবিট অনেক খারাপ হয়ে যায়। inadequate diet cause malnutrition and poor academic performance. কিন্তু এই ফুড হ্যাবিট যদি ঠিকঠাক না থাকে আর ইনঅ্যাডিকুয়েট ডায়েট হয়, যার ক্ষেত্রে ম্যালনিউট্রিশন হতে পারে এবং তার সাথে সাথে অ্যাকাডেমিক পারফরমেন্সও বাচ্চাদের খারাপ হয়ে যায়, কারণ তাদের শরীরের মধ্যে ঠিকঠাক নিউট্রিয়েন্টস যা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের দরকার সেটা কোনোটাই সে ঠিক করে পায় না। নেক্সট প্রবলেম, ডায়েট রিলেটেড প্রবলেম হলো কনস্টিপেশন, caused by low fiber intake, irregular meal, lack of physical activity. বাচ্চারা যদি কম ফাইবার ইনটেক করে, ঠিকঠাকভাবে ঠিক সময়ে খাবার না খায় এবং ঠিকঠাক ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে, তাহলে কনস্টিপেশনের প্রবলেম দেখা দেয়। এটা কখন হয় না, স্কিপিং মিলস অ্যান্ড নট ড্রিঙ্কিং ইনাফ ওয়াটার কন্ট্রিবিউটস। তাহলে কি বলছে না, যখন একটা বাচ্চা সব মিল ঠিকঠাক খায় না, খাবার স্কিপ করে কিংবা ইনাফ অফ ড্রিঙ্কিং ওয়াটারও নেয়, ওয়াটার ড্রিঙ্ক করে না বা জল খায় না, তখনও এই কনস্টিপেশনের প্রবলেমটা দেখা যায়। চিলড্রেন শুড ইট ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড ড্রিঙ্ক ইনাফ ফ্লুইডস। ঠিক আছে, তারপর কি বলছে না, ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ কি, কজড বাই, দাঁতে পোকা মানে কজড বাই সুগারি ফুডস অ্যান্ড পুয়ার ডেন্টাল হাইজিন। স্টিকি সুগারি ফুডস বিটুইন মিলস ইনক্রিজেস দ্য রিস্ক। তাহলে মিষ্টি এবং চিটে খাবার খাওয়া এবং ঠিকঠাকভাবে ডেন্টাল হাইজিন যদি মেনটেন না করে, তো এই দাঁতে পোকা বা ডেন্টাল ক্যারিজ হয় বাচ্চাদের এই সময় অতিরিক্ত। চিলড্রেন শুড ইট ক্রাঞ্চি ভেজিটেবলস অ্যান্ড ব্রাশ টিথ আফটার মিল। তো কী করা উচিত, স্টিকি খাবার না খাওয়া উচিত, ক্রাঞ্চি ভেজিটেবলস, ক্রাঞ্চি ফ্রুটস খাওয়া উচিত, সুগারি ডায়েটস বা সুগারি ফুড বেশি খাওয়া উচিত না, এবং তার সাথে সাথে কি না, প্রত্যেকটা মিলের পরে ব্রাশিং অফ টিথ খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে না, ওবেসিটি লিঙ্কড টু আনহেলদি ডায়েট, ল্যাক অফ এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল। এই ওবেসিটি কখন হয়, যখন একটা বাচ্চার আনহেলদি ডায়েট হ্যাবিটস হয়, প্রপার সে গাইডেন্স পায় না, ল্যাক অফ এক্সারসাইজ হয়, সে ঠিকঠাক করে অ্যাক্টিভিটি করে না, সেডেন্টারি লাইফস্টাইল হয়, ঠিকঠাক অ্যাক্টিভিটি এক্সারসাইজ এগুলো করে না, তার সাথে সাথে তার ফুড হ্যাবিটও খারাপ হয়, তখন ওবেসিটি হওয়ার চান্সেস থাকে। আরবানাইজেশন, ফাস্ট ফুড অ্যান্ড স্ক্রিন টাইম আর মেজর কন্ট্রিবিউশনস। কি বলছে, আরবানাইজেশন বা তোমার শহরীকরণ, যেটা যে শহরে থাকা, একটা লাইফস্টাইল লিড করা, শহরের ফাস্ট ফুড যেই হ্যাবিটস সেগুলোকে অ্যাডপ্ট করা, এবং স্ক্রিন টাইম যদি অনেক বেশি হয়, বাচ্চা যদি টিভি দেখতে দেখতে খায়, ফোন দেখতে দেখতে খাওয়া, খাবারের উপর কনসেন্ট্রেশন না করা, এইগুলো ওবেসিটিতে কন্ট্রিবিউট করে। ওবেসিটি ইন চিলড্রেন ক্যান লিড টু ডায়াবেটিস, হার্ট ডিজিজ অ্যান্ড অ্যাডাল্ট ওবেসিটি। কি তো কি বলছে না, চিলড্রেন ওবেসিটি, যেটা ছোটোবেলায় যেই চিলড্রেনদের ওবেসিটি থাকে তাদের একটা পরবর্তীকালে ডায়াবেটিস, হার্ট ডিজিজ আর পরবর্তীকালে অ্যাডাল্ট ওবেসিটি হওয়ার একটা চান্স থাকে। নেক্সট প্রবলেম, ইনফেকশন।
Poor nutrition lowers immunity leading to frequent infection. বাচ্চার যদি ফুড হ্যাবিট ঠিকঠাক না থাকে, সে যদি প্রপার নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস না পায়, তার যদি সব রকমের নিউট্রিয়েন্টস বডিতে না থাকে, ডেফিসিয়েন্সি হয় কোনো রকম নিউট্রিয়েন্টসের, তাহলে ইমিউনিটি লো হয়ে যায় এবং তার ফলে ইনফেকশনের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়। প্রপার ডায়েট প্রিভেন্টস সাচ কমন চাইল্ডহুড ইলনেসেস। এবং এইটার একটাই উপায়, সেটা হলো একটা বাচ্চাকে প্রপার হেলদি ব্যালেন্স ডায়েট প্রোভাইড করা। এরপর লাস্ট আর এক ধরনের আছে, সেটা হলো ARFID। এই ARFIDটা কি? এইটা হলো অ্যাভয়েডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার। এই অ্যাভয়েডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডারটা কি? এটা হলো এই 7 to 12 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে এক ধরনের ইটিং ডিসঅর্ডার দেখা যায়, যেটাকে বলে অ্যাভয়েডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার। এটা কি বলছে না, এই ধরনের ডিসঅর্ডার যেসব বাচ্চাদের আছে, such children will not eat when they are hungry। এরা খিদে যখন পাবে তখন খাবে না, if their extremely limited preferred food is not available। একটা এই ধরনের ডিসঅর্ডার যেসব বাচ্চাদের থাকে, তারা কেমন হয় না, তাদের খিদে যতই পাক, তারা কিছুতেই খাবে না যদি না তাদের খুব স্পেসিফিক যেসব খাবার তাদের পছন্দ, সেই খাবারগুলো যদি তারা না পায়, খিদে পেলেও তারা খাবার মুখে তোলে না। ইট ইজ নট পিকি ইটিং অ্যান্ড আ মাচ সিভিয়ার ডিসঅর্ডার। এটা কিন্তু একটা প্রি স্কুল চিলড্রেনের বা 1 to 6 ইয়ার চিলড্রেনের মধ্যে যে পিকি ইটিং একটা হ্যাবিট থাকে, এটা কিন্তু সেটা না, এটা তার থেকে অনেক বেশি সিভিয়ার। পিকি ইটিংয়ে কি হয়, একটা বাচ্চা অনেক খাবার একটা ফর্মে পছন্দ করে না, কিংবা একটা টাইমে পছন্দ করে না, বাট তাকে রিইন্ট্রোডিউস করা হয় যদি খাবারটা অন্যভাবে, অন্য ফর্মে, তাহলে হয়তো সে সেটাকে ইনটেক করে নেয়। কিন্তু এই ARFID যাদের আছে, বা অ্যাভয়েডেন্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার যেটা আছে একটা স্কুল গোয়িং চিলড্রেনের মধ্যে, সেটা হলো সে কোনোভাবেই তার চয়েসের বাইরের কোনো খাবার সে মুখে দেবে না, তাতে তার যতই খিদে পাক বা খাবারের রিকোয়ারমেন্ট হোক। affects children with sensory sensitivity or fear of eating। এইগুলো কাদেরকে অ্যাফেক্ট করে এই ডিসঅর্ডারটা? মেনলি যাদের যেসব বাচ্চারা অনেক বেশি সেন্সারি সেন্সিটিভ, মানে খাবারের টেক্সচার, খাবারের লুক, খাবারের কালার, খাবারের টেস্ট, এইগুলোর ব্যাপারে যারা খুব বেশি সেন্সিটিভ, খুব বেশি পার্টিকুলার, যে হয়তো কোনো বাচ্চা গলা খাবার সে খেলে তার একটা অরুচি আসে, সে ওই লিকুইডি ব্যাপারটা পছন্দই করে না, যার ফলে সে এই টেক্সচারটাতে খুব সেন্সিটিভ, বা হয়তো কোনো একটা পার্টিকুলার কালার অফ ফুড সে একদমই পছন্দ করছে না, সে তার ওইটা দেখলে তার একটা না খাওয়ার প্রবণতা বা ঘেন্নার ব্যাপার আসে। তো সেই ক্ষেত্রে এইরকম বাচ্চাদের মধ্যে এই ডিসঅর্ডারটা অনেক বেশি দেখা যায়। ঠিক আছে? সিমটমস ইনক্লুডস ওয়েট লস, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি অ্যান্ড পুয়ার গ্রোথ। তো এই ডিসঅর্ডারের সিমটমস কি না, যেহেতু বাচ্চা সব কিছু খায় না, যেহেতু বাচ্চা ট্যান্ট্রামস প্রডিউস করে, যেহেতু বাচ্চার ঠিকঠাকভাবে সব ধরনের নিউট্রিয়েন্ট ইনটেক হয় না, যার জন্যে এর র্যাপিড ওয়েট লস হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় এবং পুয়ার গ্রোথ হয়। চিলড্রেন মে অ্যাভয়েড ফুড ডিউ টু স্মেল, টেস্ট অ্যান্ড টেক্সচার। এই একটু আগে আমি যেটা বললাম, যে সাধারণত এই ডিসঅর্ডারটা তখনই হয় যখন একটা বাচ্চা খুব বেশি সেন্সারি সেন্সিটিভ, মানে তোমার সেন্স অর্গানস দিয়ে যেই একটা ফুডকে জাজ করা, এই ব্যাপারে খুব যখন তারা সেন্সিটিভ হয়, সেই ধরনের বাচ্চাদের এই ডিসঅর্ডারটা দেখা যায়, যে কোনো রকম টেস্ট পার্টিকুলার পছন্দ করছে না সে, তার একটা অরুচি আসছে, বা কোনো রকম তার একটা খাবারের টেক্সচার সে একদম পছন্দ করছে না, কোনো রকম একটা খাবারের স্মেল সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না। এবং এই
ইনঅ্যাকসেপ্টেন্সটা বা এই না পছন্দ করার প্রবণতাটা এতটা বেশি হয় এই বাচ্চাগুলোর মধ্যে যে সেটা একটা ডিসঅর্ডারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? তো এরপর বলছে না, পয়েন্টস টু বি কনসিডার্ড ইন প্ল্যানিং আ প্যাকড লাঞ্চ। আমরা যখন লাঞ্চ প্যাক করবো একটা বাচ্চার জন্য, স্কুল গোয়িং বাচ্চার জন্য, তাহলে আমাদের তখন কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যাতে তাদের কোনো রকম ফুড ডিসঅর্ডার্স, ফুড প্রবলেমস না হয়, তারা ঠিকঠাক নিউট্রিয়েন্ট পায়। তো সেগুলো কি একটু দেখে নিই আমরা। দ্য প্যাকড লাঞ্চ শুড মিট 1/3 ডেইলি requirement of energy, protein, fat, and other nutrient of children to boost concentration and energy for the rest of the day. তো কি বলছে না, এই যে প্যাকড লাঞ্চ, এইটা সারাদিনের 1/3 রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই মিট করতে হবে। ঠিক আছে একটা বাচ্চা। তারপর কি বলছে না, ট্রাই টু ইনকর্পোরেট 5 ফুড গ্রুপস থ্রু নাম্বার অফ ডিশেস, দো নাম্বার অফ ডিশেস মে বি লেস। কম অ্যামাউন্ট অফ ফুড হতে পারে, মানে কম ভ্যারাইটি অফ ফুড হতে পারে, বাট 5 ফুড গ্রুপস প্রত্যেকটা, সেটা হলো সিরিয়ালস, পালস, মিল্কস, নাটস, ফ্রুটস, ভেজিটেবলস, সব ধরনের যেই ফুড গ্রুপস সেইটাকে ইনক্লুড করে একটা কমপ্লিট ব্যালেন্সড খাবার দেওয়ার চেষ্টা করতে হবে বাচ্চাটাকে। By including green leafy vegetables, 1/3 requirement of ভিটামিন অ্যান্ড মিনারেলস আর ফুলফিলড। কি বলছে না, বাচ্চাকে যদি গ্রিন লিফি ভেজিটেবলস দাও তাহলে একটা বাচ্চার ভিটামিনস আর মিনারেলসের 1/3 রিকোয়ারমেন্ট পূর্তি হয়। Good quality of protein like milk and products would improve vegetable protein. কি বলছে, তার সাথে যদি মিল্ক বা মিল্ক প্রোডাক্ট ইনক্লুড করা যায় প্যাক লাঞ্চে, তাহলে ভেজিটেবল প্রোটিনটা ইনক্লুড হয়। or combination of vegetable protein like cereals and pulses can also be given. এর সাথে সাথে কি হতে পারে, যে যেরকম সিরিয়াল পালসেস কম্বাইন করে যদি কোনো খাবার বানানো যায় যার কম্বিনেশনে ফুড প্রোফাইলটা অনেক বেটার হবে, প্রোটিন প্রোফাইল অনেক বেটার হবে, সেই রকমও খাবার দেওয়া যেতে পারে। তারপর কি বলছে, রিপিটেটিভনেস শুড বি অ্যাভয়েডেড ইন প্যাকড লাঞ্চেস। তাহলে কি বলছে, রিপিটেটিভনেসটাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। দেয়ার শুড বি ভ্যারাইটি। একটা বাচ্চাকে যদি আমরা রোজ একই ধরনের খাবার দিই তো তার জন্য সেটা খুব মোনোটোনাস হয়ে যায়, তার খাবার ইচ্ছাটা চলে যায়। কিন্তু আমরা যদি একটা বাচ্চার খাবারের মধ্যে ভ্যারাইটি আনতে পারি, তার খাবার ইন্টারেস্টও থাকে, তার খাবারটার ব্যাপারে এক্সপ্লোর করার বা খাবারটাকে নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করারও খুব একটা প্রবণতা থেকে থাকে, যার ফলে সে খুব এনথুজিয়াস্টিক্যালি খাবারটা খায়। ঠিক আছে? তারপর কি বলছে, ইট ইজ সেন্সিবল টু হ্যাভ ডিফারেন্ট ফুড ইন প্যাক লাঞ্চেস দেন হোয়াট ওয়ান হ্যাজ ইন ব্রেকফাস্ট। এবারে কি বলছে, একটা বাচ্চা ব্রেকফাস্ট খেয়ে স্কুল যাচ্ছে এবং সে লাঞ্চ নিয়ে যাচ্ছে, চেষ্টা করা উচিত কখনোই এই ব্রেকফাস্ট আর লাঞ্চের খাবারটা যেন এক না হয়। কারণ সেই ক্ষেত্রে একটা বাচ্চার সকালে যে খাবারটা সে খেয়ে এসছে তার হয়তো পরে স্কুলেও সে একই খাবার সে না খাওয়ার ইচ্ছা হতেই পারে, যার ফলে কি হবে না, সে হয়তো এই যে প্যাক লাঞ্চ সেটা সে কমপ্লিট করলো না, সম্পূর্ণভাবে খেলো না, বা হয়তো একটুও খেলো না, যার ফলে কি হবে, যে প্যাক লাঞ্চ পাঠানোর যেই প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা মিট হবে না। কিন্তু আমরা যদি ডিফারেন্ট কাইন্ড অফ ফুড পাঠাই যেটা সে সকালে খায়নি, তাহলে কি হবে, সে অনেক ইচ্ছা সহকারে সে খাবারটা খাবে। দ্য ফুড শুড হ্যাভ দ্য কারেক্ট কনসিস্টেন্সি, ফুডটার মধ্যে একটা কারেক্ট কনসিস্টেন্সি থাকা উচিত। টু ওয়াটারি থিংস মে লিক অ্যান্ড টু ড্রাই ফুড মে নট অ্যাপেটাইজ দ্য চিলড্রেন। তো কী বলছে, বাচ্চাকে খুব তরল খাবারও দেওয়া উচিত নয়, আবার খুব শক্ত খাবারও দেওয়া উচিত নয়। তরল খাবারের ক্ষেত্রে কি হতে পারে, একটা বাচ্চার টিফিনটা হয়তো ম্যাশি হয়ে গেল, ওয়াটারি হয়ে গেল, খাবারের মধ্যে যে ওয়াটারি ব্যাপার সেটা গড়িয়ে গেল, তো সেক্ষেত্রে তার হয়তো খাওয়ার ইচ্ছা চলে যেতে পারে, খুব একটা অকওয়ার্ড
সিচুয়েশন হতে পারে। সেরকমই খুব যদি আমরা শক্ত কিছু খাবার একটা বাচ্চাকে দিই, সেক্ষেত্রে হয়তো বাচ্চার সেটা খেতে ইচ্ছা হতে পারে না, বা সে হয়তো পুরো খাবারটা খেতে পারে না। তো ঠিকঠাক কনসিস্টেন্সিতে একটা বাচ্চা যেরকম খাবার খেতে অভ্যস্ত ঘরে, সেই রকমই একটা হেলদি খাবার আমাদের লাঞ্চেও প্যাক করে দেওয়া উচিত। কন্টেনার শুড বি ক্লিন অ্যান্ড ড্রাইড বিফোর প্যাকিং লাঞ্চ। এবারে ইনফেকশনস আটকানোর জন্য হাইজিন মেনটেন করাটা খুব দরকার হয়, যার ফলে প্রপার ক্লিনিং অ্যান্ড ড্রাইং অফ প্যাকড টিফিন বক্সেস ইজ মাস্ট। ইনভলভ দ্য চিলড্রেন ইন প্ল্যানিং, প্রিপেয়ারিং অ্যান্ড প্যাকিং লাঞ্চ। এবারে কি বলছে, এই যে লাঞ্চ প্যাক করছে, এটার মধ্যে যদি একটা চিলড্রেনকে বা একটা চাইল্ডকে যদি ইনভলভ নিজে করা হয়, সেক্ষেত্রে কি হয় যে সে নিজে প্ল্যান করছে, এবং কিছু ক্ষেত্রে হয়তো সে নিজে বানালো। সাপোজ একটা স্যান্ডউইচ সে নিজে বানিয়ে নিয়ে গেল, বা একটা ফ্রুট সে নিজে কেটে নিয়ে গেল, বা নিজে প্যাক করলো খাবার। এই ক্ষেত্রে কি হয়, তাদের একটা সাইকোলজিক্যাল মনোভাব কাজ করে যে সে যেহেতু সেইটার মধ্যে ইনভলভড অনেক বেশি, তো সে সেটাকে অনেক বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট করে। Make the lunch simple. Most children eat lunch quickly so they can spend more time in socializing and playing with friends. কি বলছেন না, এই লাঞ্চটা কিন্তু খুব কমপ্লেক্স কোনো লাঞ্চ পাঠানো কখনোই উচিত নয়। ইট শুড বি ভ্যারাইটি, ইট শুড বি ক্রিয়েটিভ হওয়া দরকার, ভ্যারাইটি থাকা দরকার। ব্রেকফাস্টে সেম খাবার না পাঠানো দরকার, কিন্তু কখনোই সেটা এত কমপ্লেক্স একটা খাবার পাঠানো উচিত নয় যে বাচ্চার অনেক টাইম লেগে গেল খেতে। খুব সিম্পল একটা ইজি টু ইট এবং কম টাইমে খেতে পারবে এরকম খাবার পাঠানো উচিত। কারণ বাচ্চারা সবসময়ই টেন্ডেন্সি থাকে যে খেলাধুলার, তো সে যে তখন কি করে, হয়তো পুরো খাবার হয়তো সে কমপ্লিট করলো না, যার ফলে তার নিউট্রিয়েন্ট ইনটেক ঠিকঠাক হলো না। তারপরে কি বলছে, স্মল প্যাক স্মল পোর্শন উইচ ক্যান বি ফিনিশ ডিউরিং স্মল পিরিয়ডস। এবার কি বলছে, পোর্শন সাইজ যেটা প্যাক লাঞ্চের, সেটা হিউজ কখনোই হওয়া উচিত না, পোর্শনটা কম হওয়া উচিত। সেম কারণ যে একটা বাচ্চা যাতে সেটাকে কমপ্লিট করে পুরোপুরি, এবং সে সোশ্যালাইজ করার একটা টাইম পায়। তো এইগুলো হলো কিছু রুলস যেগুলো আমাদের লাঞ্চ প্যাক করার সময় অবশ্যই মনে রাখা দরকার। তো আজকে এই অবধি ক্লাসটা রইল। আশা করি তোমাদের বুঝতে পেরেছো এই স্কুল গোয়িং চিলড্রেন্সদের মধ্যে কী কী নিউট্রিয়েন্টস লাগে এবং তাদের ফুড রিকোয়ারমেন্টস কেমন, তার সাথে সাথে তাদের মধ্যে কী কী ইটিং প্রবলেমস দেখা দেয়। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।